আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দেখো তো কি লিখেছি আমি। জাহিন তীক্ষ্ণ দৃষ্টিতে চায়, তোতলানো সুরে বলে, লুজার, তুমি লুজার বলে অট্টহাসিতে ফেটে পড়ে জাহিন। ভেরি গুড জাহিন, এবার তুমি লিখো। কলম ধরেছে উল্টো হাতে, গোল গোল চোখে চেয়ে আছে শাবাব। বাম হাতের বিষয়টা মাথায় আসতেই মস্তিষ্ক সজাগ হয়। একে একে সকলের চোখে সবটা পরিষ্কার। শাবাব ঠোঁট কামড়ে দেখছে সবটাই। জাহিনের লেখা শেষ হলে পূর্বে সে গম্ভীর গলায় বলে উঠল, আরো কয়েকবার লিখো জাহিন। আপনিও কি তাই ভাবছেন যা আমরা ভাবছি? সাইফার প্রশ্নায় ফিরে চাইল শাবাব, রবিনের দিকে ঘুরে পকেটে হাত গুজে। লম্বাটে মুখটাই সবটাই অস্পষ্ট, গলাটে সব তার চিন্তাধারা। শাবাব বলল, ভাবার কি আছে, 20% ক্লিয়ার। আসলে সে মানসিক রোগী নাকি নাটক করছে সেটা প্রমাণ করতে হবে। হাতের লেখা মিলিয়েছি স্যার, মিলল না যে। সে যদি আসলেই মানসিকভাবে অসুস্থ হয় তাহলে তার লেখার হাত কাঁপবেই, পদে পদে পরিবর্তন হবে। আর যদি সে অভিনয় করে থাকে তাহলে ইচ্ছেকৃত হাতের লেখা পরিবর্তন করেছে। তবে এক এক জায়গায় নিজে চেয়েও পার পেল না, সেটা হচ্ছে তার বাম হাতে লেখা। সব দিক দিয়ে আমাদের প্ল্যান ভেস্তে গেল। এত সুন্দর করে সাজিয়েছিলাম নতুন অফিসার এনে। শাবাব সাইফার মধ্যে যোগ হয়ে বলল রবিন। শাবাব বলল, এখনো পুরোপুরি ভেস্তে যায়নি। যে ছেলে লুজার লেখা পড়তে পেরেছে, লুজার অর্থ বুঝেছে, আমি আশা করি সে আর অনেক কিছুই বুঝে। তার চোখের সামনে ওই দৃশ্যটাই তুলে ধরতে হবে। যদিও ট্রিগার্ড হয়ে আক্রমণ করে তাহলে তো হলোই। রবিন জবাব দিল, ডাক্তার অ্যালাউ করবে যদি হিতে বিপরীত হয়? সাইফা বলল, আমিও তাই ভাবছি। ওকে ঠান্ডা মাথায় সত্য বলতে বাধ্য করতে হবে। ফোন বেজে উঠে রবিনের। দুজনকে এক্সকিউজ মি বলে স্থান ত্যাগ করে। শাবাব পুনরায় ঘুরে চেয়েছে। কাচের তৈরি দেয়ালের বাহিরে চেয়ে। খুলনায় এসেছে 3-4 ঘন্টা হবে। সাইফা এখনো নিশ্চুপ। শাবাবের চিন্তিত মুখের দিকে চাইল প্রগাঢ় দৃষ্টিতে। অবাধ্য হৃদয় এসআই শাবাব নামক মোহে ধীরে ধীরে গ্রাস হচ্ছে। শাবাব ব্যস্ত তার চিন্তার রেখা ঢাকতে, আর সাইফা ব্যস্ত নিজের অনুভূতি ঢাকতে। কেসের কারণে এদিক ওদিক দৌড়েও শাবাবের মুখ দর্শনে ভুল হয় না। অকস্মাৎ শাবাব বলে ওঠে, ভালো লেগেছে আমাকে। সাইফা পূর্ব প্রস্তুত হতে শিখেছে আজকাল। মাথা দোলালো দুদিকে হতাশায়। লোকটা কি ইহকাল এমন থাকবে? মানুষ মিষ্টি ভাষা না বলুক, সুন্দর করে তো কথা বলতে পারে। কাটকাট জবাব দিল সেও, জি না স্যার। নিশ্চয়ই ভালো লেগেছে। না হয় কোনো মেয়ে কোনো একটা এভাবে পুরুষের দিকে চেয়ে থাকবে। লম্বাটে নিঃশ্বাস ফেলে সাইফা বলে উঠল, বামন হয়ে চাঁদে হাত বাড়াবো? এত বড় দুঃসাধ্য আমার? সাইফার উত্তরেও অবাক না হয়ে পারে না। সামান্য ঘাড় ঘুরিয়ে আর চোখে দেখে নেয় সাইফাকে। সাইফার নজর বাহিরের দিকে। দুঃসাধ্য সাধন করতে না পারলেও দুঃসাহস আছে বটে। ধীরে ধীরে এই সাহস বাড়ছে। একবার বলেছিল তার এমন অ্যাটিটিউড ইমপ্রেসিভ মনে হয়েছে। মেয়েটা সেই ভাবমূর্তি ধরেই চলছে। শাবাব নিজের স্বভাবকে আর সাইফার ভাবের মতন পরিবর্তন করতে পারল না। জবাবে বলল, নিজেকে বামন বলছো সেটা মানলাম, কারণ তুমি বেটে। আমাকে চাঁদ বলে সম্বোধন করলে তোমার ব্যাপারটা ঠিক সুবিধার মনে হচ্ছে না সাইফা। আপনি তাহলে সূর্যের মতন তেজি, আশেপাশে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতে সক্ষম। এবার ঠিক আছে স্যার? ইট সুটস মি। কাজ করো, যাও। সাইফা চলে যাওয়ার জন্য পা এগোয়। কিছু দূর গিয়ে পুনরায় ফিরে এলো। স্বভাবের থেকে কয়েক কদম দূরে দাঁড়িয়ে বলে উঠল, সূর্যের তেজও শেষ বিকেলে নিষ্ক্রিয় হয়ে পড়ে। সাইফার ফাহাদ দিয়েছে নতুন তথ্য। তাদের সন্দেহ সঠিক। তার পাশাপাশি ঠিক প্রমাণিত হলো লিয়ানার কথা। প্রত্যেকটা ভিকটিমের পাস্ট হিস্ট্রি জোগাড় করা হয়েছে। তাদের মধ্যে 7 জন ধর্ষণ মামলার আসামি। কয়েকজন জামিনে বেরিয়ে আসে, আর বাকিরা সাজার মেয়াদ শেষ হওয়ার পর জেল থেকে মুক্তি পায়। তাছাড়া আরও জানা গেছে তাদের মুক্তির পেছনে শক্তিশালী ব্যক্তিদের হাত আছে। বাকি 5 জনের ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারা সকলেই আলালের ঘরের দুলাল আর উশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত। আধুনিকতায় মত্ত জীবনযাপন করত। শাবাব রবিনের উদ্দেশ্যে প্রশ্ন করে, এরিক স্যার সাজাপ্রাপ্ত আসামিদের সব ডিটেলস জানেন? রবিন জবাব দিল, এগুলো বাবার রিটায়ার্ড হওয়ার পরের কেস, আর এসব কেসের দায়িত্ব আমরা ছিলাম না। সাইফা বলল, এসব আসামিদের পক্ষে লয়াররা লড়েছে এবং তারা ওই কেস জিতে যায়। ভুক্তভোগী মেয়েদের পক্ষ থেকে ডিফেন্ড করেনি কেউ? শাবাব প্রশ্ন করে,
স্যার, কেস হয়েছে যেহেতু অবশ্যই ওই মেয়েদের ফ্যামিলি করেছে, কিন্তু কিছু কেস স্টাডি করে দেখলাম এক এক করে সবাই পিছু হটে যায়। এখানেও সন্দেহের একটা বিষয় আছে। হুট করে পিছু হটে যাওয়ার কারণ কি হতে পারে? শাবাব গম্ভীর গলায় বলল, এখন আর কি, যাও মেয়েদের ডিটেলস বের করো, আর ফাহাদকে পাঠাও এই আলালের ঘরের দুলালের জন্মকুষ্টি বের করতে। মেয়েদের পিছু হটে যাওয়ার পেছনে হয়তো বিশেষ কারো হাত আছে, আর নয়তো কিলারের। রবিন বলে উঠল, আজকাল এসব কেসে সম্মানের ভয় কেউ এগোয় না, এটাও একটা কারণ হতে পারে। সর্বদাই নীরবতায় কিছু ভাবতে থাকে শাবাব। মাঝে মধ্যে সাইফার নজরে পড়ে, নিঃশব্দ থেকে কোনো পরিকল্পনা করে হয়তো। সময়ের ব্যবধানে রবিনের দিকে চাইল, বলল, এরিক স্যারের সাথে কথা বলতে চাচ্ছি। শো বলে বাবার নাম্বারে ফোন করলো। কয়েকবার রিং হয়ে কেটে যায়। পূর্ণবার ফোন মেলায় রবিন। দ্বিতীয়বারে ফোন রিসিভ হলো। শাবাব রবিনের কাছ থেকে ফোন নিয়ে চলে গেল কিছুটা দূরাত্বে। এক কোণে দাঁড়িয়ে বলল, কেমন আছেন স্যার? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি স্যার। কিছু বলবে? হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম আপনাকে উপর মহল থেকে চাপ দেওয়া হচ্ছে, আপনি রিটায়ার্ড হওয়া সত্ত্বেও। এরিক রোজারিও ফোঁস করে নিঃশ্বাস ফেলেন, বলতে লাগলেন, কারণ আমার ছেলে এই কেসের সাথে জড়িত, আমিও ছিলাম এক সময়, তাই আমাকেই তাড়া দিচ্ছে বারবার। শাবাব বাঁকা হাসে, বলে, নেক্সট টাইম উপর মহল থেকে কল আসলে আমার সাথে কথা বলতে বলবেন স্যার কাইন্ডলি। আর তাদের এটাও বলবেন চাপ প্রয়োগ করার পূর্বে তারা অন্য অপরাধীদের সাজা দিতে কতটুকু সক্ষম হয়েছে সেটাও জানতে চাইবেন। মানে? থমথমে গলায় জানতে চাই এরিক রোজারিও। মানে হচ্ছে স্যার, এক আসামিকে ছেড়ে দিয়ে অন্য আসামিকে খুঁজে বেড়ালে তো হবে না, বাকি সব আপনাকে এসআই রবিন বলবেন। মির্জা এসেছে। মন তার ভীষণ ভালো দেখলো। পুরনো প্রেম নতুনভাবে গুঞ্জন তুলছে, তাই হয়তো। তার হাসি দেখে গা জ্বলে গেল শাবাবের। কিছুতেই চায় না সে রুবি নামক আপদটার সাথে আবার জুড়ে যাক। যার যার জীবন, তার সিদ্ধান্ত। এই কথা ভেবে চুপ হয়ে আছে। তার ব্যক্তিগত জীবন, সে তার বুঝমতো কাজ করবে। এতে দ্বিতীয় ব্যক্তির কথা বলার কোনো সুযোগ নেই। মির্জা হোটেলে ফিরে শাবাবের বিছানায় হাত পা ছড়িয়ে বসে তাকে বাজিয়ে বলল, একজন আকাশ বাতাসের সাথে কথা বলে, আর একজন মৃত মানুষের সাথে। 4 দিনের দুনিয়ায় 2 দিন এসব দেখেই কেটে যাচ্ছে। ঠক ঠক বুট জুতোর আওয়াজে একজোড়া চোখ চট করে খুলে যায়। মাথাটা ভার ভার লাগছে, চোখ জ্বলছে অনবরত। কঠিন হৃদয়ের মনুষ্য দুর্বল। বিছানা থেকে ভার দেহ তুলে উঠতেই দেখা মিলল পুরুষ অপছায়ার। হাসলো আনাম, ভারী গম্ভীর গলায় বলে উঠল, কেমন আছো? কতদিন দেখি না তোমায়। পুরুষটি হাসলো। মেডিসিন ঠিকঠাক কাজ করছে। প্রতিবার এই মেডিসিনের প্রভাব দেখতে চলে আসে, নিশ্চিত হতে আসে। ভুলে সবকিছু এই নির্বোধ। পরশু তাদের দেখা হয়েছে। আমাকে শেষ কবে দেখেছিলে আনাম? আনাম ভাবতে সময় নিল। মনে করার চেষ্টা করছে। মাথা চুলকিয়ে জবাব দেয়, মনে পড়ছে না। আহ, ভুলেই গেলে দেখি। গত সপ্তাহে দেখা হয়েছে আমাদের। কিছুই মনে থাকে না আমার। কোনো সমস্যা নেই, আমি আছি না তোমাকে সাহায্য করতে। আচ্ছা, আজ ল্যাবে যাবে? উত্তেজিত হয়ে ওঠে আনাম। মাথা জোরে জোরে দুলিয়ে বলে, না, আমি যাব না ওখানে। বিশ্রী গন্ধ, ওই গন্ধ আমার সহ্য হয় না। ভেতরে সব গুলিয়ে আসে আমার। অবাক হয় লোকটি। বিশ্রী গন্ধটা মনে আছে তার তাহলে। আকস্মিক অস্থির হয়ে উঠছে আনাম। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে বারে বারে। হঠাৎ ঘামতে শুরু করলো। যে প্রবল বেগে মাথায় চাপতে শুরু করলে বিছানা থেকে পা ফেলে সব এলোমেলো করতে শুরু করলো। সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পুরুষটি। কোনো প্রতিক্রিয়া দিল না, যেন বেশ মজা পাচ্ছে। ভালো লাগছে পাগলামো দেখে। আনামকে হাতের পুতুল বানিয়ে নিজের কার্যসিদ্ধি লাভ করে পৈশাচিক শান্তি অনুভব করছে যেন। আনামের ভয়ানক রক্তচক্ষু তার দিকে পড়লেই প্রতিক্রিয়া বদলায়। শক্ত হাতে ধরে থামাই তাকে, বলে, শান্ত হও। তোমার জেদ শুধু অপরাধীদের জন্য। এই জেদ জমিয়ে রাখো, জিততে হবে তোমায়। আনামের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। গরম নিঃশ্বাস ফেলে জানতে চাইল, কে অপরাধী? তুমি জানো না যারা অপরাধ করে তারা অপরাধী? কিসের অপরাধ? ফৃত্তি প্রশ্ন আসে আনামের দিক থেকে। তবে পুরুষটি কোনো জবাব দিল না। পকেট থেকে ইঞ্জেকশন বের আনামের হাতে পুশ করে দেয়। ধীরে ধীরে শান্ত হতে লাগলো সে। ভ্যাবলার মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তাল সামলাতে না পেরে পড়ে যেতে চাইলে তাকে ধরে পুনরায় বিছানায় শুয়ে দেয় লোকটি। মোহরা, তুমি আমার। তুমি চাইলেও তুমি শক্তিশালী।
আমি চাইলে দুর্বল? রবিন আর ফাহাদ একসাথে বসে। এই বুড়োতে একমাত্র ফাহাদের সাথে তার জমে। রবিনের শান্ত স্বভাব আর ফাহাদ তার এই স্বভাবটা বুঝে। খবর নিতে বের হলো স্মাগলারদের। শহরের প্রত্যেকটি থানায় জানিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে সমুদ্র বন্দরে। নিরাপত্তা জোরদার করার আহ্বান জানালো। ইতিমধ্যে হাজির ফাহাদ পুরনো পাপীদের হিসেব নিয়ে। ধরা পড়েছে এমন স্মাগলারদের ডিটেল। ফাহাদ রবিনের সামনে 10 পৃষ্ঠার একটি ফাইল রেখে বলল, যারা অবৈধ ব্যবসার সাথে জড়িত সবার লিস্ট স্যার। এরা এখন জেলে আছে, আমরা গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারি। ওদের গ্যাং বড় হয়, একজন জেলে থাকলে আরেকজন সামলায়। রবিন বলল, আমাদের আশপাশের থানায় আমরা গিয়ে জিজ্ঞাসাবাদ করব। ঢাকাতে আমার টিম জিজ্ঞাসাবাদ করবে, বাকি শহরগুলোর থানায় জানিয়ে দাও। ওকে স্যার। রবিন ফাহাদের দিকে চেয়ে জানতে চাই, এসআই স্বভাব কোথায়? চট্টগ্রাম ফেরেনি? স্যার হাসপাতালে যাবেন বলছিলেন, জাহিনের ডক্টরের সাথে মিটিং আছে। ওকে। হাসপাতালে ডক্টর এরশাদের কেবিনে রীতিমতো ঠান্ডা যুদ্ধ চলছে শাবাব, মির্জার এবং ডাক্তারের মধ্যে। উপায় চাইছে শাবাব, তবে নিজের কথাই অনড় ডক্টর এরশাদ। তার ভাষ্যমতে কিছুতেই জাহিনকে চাপ প্রয়োগ করা যাবে না, তাকে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ করা যাবে না। তর্ক বিতর্কের এক পর্যায়ে শাবাব বলে ওঠে, ডক্টর এরশাদ, আপনাকে মনে হয় জাহিনকে আমরা চাপ প্রয়োগ করব? আমরা ভুলিয়ে ফুসলিয়ে তার থেকে কিছু ইনফরমেশন নিতে চাই, সেদিন যেমনটা করলাম ঠিক তেমন। ডক্টর এরশাদ বলেন, আপনারা বারবার জেরা করবেন, এটা ওটা জানতে চাইবেন, এটা ওর মস্তিষ্কে প্রেশার পড়বে। শাবাব তুচ্ছ হাসল। তীক্ষ্ণ চোখে চেয়ে ডক্টর এরশাদকে বলে উঠল, কিছু তো পড়ালেখা আমরাও করেছি। অটিজম জনিত সমস্যায় যারা ভুগছে তাদের সাথে কথা বলা যায় না, তাদের প্রশ্ন করা যায় না। তারা স্কুল কলেজে পড়ছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। বিশেষভাবেই তাকে হ্যান্ডেল করবো আমরাও, দরকার পড়লে এক্সপার্ট আনবো। ওর যে সমস্যাগুলো অনেকটা ক্রিটিক্যাল, ওর জন্য কখনো এই বিষয়ে পরিবেশ তৈরি করা হয়নি। কখনো আমাকে মাঝে মধ্যে দেখায়, আবার মাঝখানেক গায়েব থাকে, টাকার কারণে আসতে চায় না। আপনি একজন ডাক্তার, চাইলে বিনামূল্যে একজনের সাহায্য করতে পারেন, কেন করলেন না? অভাব অনটনে ভুগছেন দেখে তো মনে হয় না। সরাসরি প্রশ্ন ছুড়ল শাবাব। কিছুটা লজ্জিত বোধ করলো ডক্টর এরশাদ, চোখ নামিয়ে রেখেছে। কিছু বলার ভাষা পেল না। তাকে নতজানু হয়ে বসে থাকতে দেখে মির্জা প্রশ্ন করে, আপনি এত না না করছেন কেন? আমি আছি, তাকে কুলভাবে হ্যান্ডেল করার জন্য আমি আছি। বারবার না করার পেছনে অন্য কোনো কারণ নেই তো? দ্রুত চোখ তুলে চাই ডক্টর এরশাদ। চোখ মুখে মৃদু রাগের ছাপ দেখা গেল। সন্দেহ করা হচ্ছে তাকে। ভালোভাবেই বুঝেছে। কপট রাগ দেখিয়ে জবাব দিল, আমাকে সন্দেহ করছেন? আশ্চর্য। আপনারা খুঁজে নিন এমন কাউকে যে ওকে হ্যান্ডেল করতে পারবে, বা আপনারাই করেন যা করার। আপনাদের সন্দেহের তালিকায় থাকার কোনো ইচ্ছেই নেই, কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হলে আমি তাই থাকছি না। শাবাব দুদিকে মাথা দুলিয়ে পুনরায় হাসে, বলে, থ্যাংক ইউ ডক্টর, আসি। রবিন আর বাকিদের আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রাম। বাকি শুধু মির্জা আর শাবাব। হোটেল রুমে ল্যাপটপে একটি মেইল আসলেই খুলে দেখল, জাহিনের বার্থ সার্টিফিকেট। এটা অতটা গুরুত্বপূর্ণ না। স্বাভাবিকভাবেই ডিটেলসে চোখ বোলাতে থাকলো। চোখ আটকে গেল প্রথমেই। জাহিনের নামের পাশের পদবিটা দেখে রীতিমতো আশ্চর্য শাবাব। মুখের ভঙ্গি বিচিত্র। জাহিন খ্রিস্ট ধর্মের। যারা এনআইডি বার্থ সার্টিফিকেট কোনোটাই শো করতে পারেনি, না তার পরিবার না বিশ্ববিদ্যালয়। শাবাবের অবাক হওয়াটা স্বাভাবিক। অস্ফুট স্বরে বলে উঠল, জাহিন ডিসুজা। মির্জার কান অব্দি এই শব্দ জোড়া পৌঁছালে সে ফিরে তাকায় দ্বিগুণ অবাক হয়ে। প্রশ্ন করল, কি বললে শাবাব? শাবাব জবাব দিল না। চোখ বোলায় নিচে। মায়ের নামের স্থানে সেখানে শ্যামলী ডিসুজা ও বাবার নামের স্থানে মানব ডিসুজা। ডিসুজা নামের সাথে বিশেষ এক পরিচিতি আছে বলে মনে হচ্ছে। ইতিমধ্যে মির্জা এসে হাজির। পেছন থেকে ঘাড় নামিয়ে লেখাগুলো দেখে নিল। শাবাব নিজের স্মরণ শক্তিতে চাপ প্রয়োগ করছে। কোথাও না কোথাও এই নাম শুনেছে। মির্জা বলল, রামসা ডিসুজা। মির্জার কথায় শাবাবের মস্তিষ্ক জ্বলে ওঠে। ডিসুজাতে রামসার পদবি। কোনোভাবে কি একে অপরের সাথে কানেকশন আছে কি? শাবাব বলল, আমি আগে থেকে এই মেয়েটাকে সন্দেহ করেছিলাম। গুল্লি মারো এসআই রবিনের প্রেমকে। যদি রামসা জড়িত থাকে ওকে এক চুল ছাড় দেয়া হবে না। এসআই রবিন শোক সহ্য করতে না পারলে তাদের জেলের মধ্যে বিয়ের ব্যবস্থা করব আমি।
শাবাব ফোন বের করে, তার ব্যক্তিগত ইনফর্মার মোশাররফকে কল করলো। তাকেই রামসার উপর নজর রাখার কাজ দিয়েছিল শাবাব। ফোন হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে তাকে আদেশ প্রদান করলো কিছু। কড়া তার গলার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছে। কল কেটে মির্জার কাছে ফিরে এসে বলল, আমরা ফিরছি না চট্টগ্রাম, জারার মায়ের কাছে চলো, জিজ্ঞাসাবাদ করতে হবে। খুলনা যেন ছাড়ছে না তাদের। গতিবেগ কোথায় নিয়ে হাজির করবে সেটাও জানে না। মাথাটা ভার ভার মনে হয় আজকাল। একটা কেসের পেছনে এত সময় ব্যয় করতে হয়নি কখনো। এতদিনে হাল ছাড়া হয়নি, ছাড়ার সুযোগ হয়নি। একের পর এক খুন কেসটা কখনো ক্লোজ হতেই দেয়নি। শাবাব আর মির্জা আবারও হাজির জারাদের বাড়িতে। শ্যামলী তাদের দেখে অবাক হন, বলেন, আপনারা আবার? কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। তপ্ত নিঃশ্বাস ফেলেন শ্যামলী ডিসুজা। পরপর 3 বার জেরার মুখে পড়তে হচ্ছে। ক্লান্ত সুরে বললেন, কেন পুরনো স্মৃতি খুঁড়ছেন? আমার মেয়েটা তো নেই, আপনাদের তদন্তের ফলে সে কি ফিরে আসবে? শাবাব জবাব দিল, আপনার মেয়ে ফিরে আসবে না, কিন্তু এটা তো জানেন আপনার মেয়ের অপরাধীর শাস্তি হয়েছে। জানি, এখন আবার কি চাই? আপনার মেয়ে যে এত সমস্যায় আছে সেটা কেউ জানতো? আপনারা জানতেন? আবেগপ্রবণ হয়ে ওঠেন শ্যামলী। চোখে জল টলমল করতে লাগলো মুহূর্তেই। আর্তনাদ করার সুরে বললেন, কাউকে জানায়নি, সব নিজে একা একা সহ্য করেছে। আমার মেয়েটা জানলে হয়তো আজ আমাদের সাথে থাকতো। শাবাব ফের প্রশ্ন করে, আপনার স্বামী? সেই লোকটা আমায় ছেড়ে চলে গেল। আমার বড় ছেলেকে সাথে নিয়ে কোথায় যেন হারিয়ে গেল। পুরুষ মানুষগুলো এমন কেন হয়, পাষাণ্ড। ওয়েট, আপনার স্বামী তাহলে মৃত না? আপনার ছেলে আছে আরেকজন? আমাদের জন্য সে মৃত। আমার মেয়ের আগে কোনোদিন তার পদবি ব্যবহার করেনি। আমাকে, আমার মেয়েকে আর আমার এই ছোট্ট ছেলেকে অসহায় ফেলে চলে গেছে। আপনার ছেলের ব্যাপারে বলুন তো, আপনি কখনো খোঁজ নিতে চাননি? তারা কোথায়? অনেক চেষ্টা করেছি আমার জোভানকে ফিরে পাওয়ার। লোকটা আমার ছেলেকে নিয়ে উধাও হয়ে গেল। আমার 2টা সন্তান। বলেই কান্নায় ভেঙে পড়লেন শ্যামলী। শাবাব এক হাতে চুল খামছে ধরে। এবার যে তার ধৈর্যের বাঁধও ভেঙে যাওয়ার পর্যায়ে। একটার পর একটা চরিত্রের আগমন, একে অপরের সাথে কোনো না কোনোভাবে জড়িত। জারার মাকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে এলো সেখান থেকে। আমাকে কি ভুলে যাচ্ছেন নাকি মিস্টার রোজারিও? বুড়ো থেকে হোটেলে ফিরেছে সবে। আজকাল এই হোটেলকেই নিজের ঘর মনে হয়। যদিও মির্জা ফিরে আসলে তার বাড়িতে শিফট হবে। সেই গোছগাছ শুরুর সেই ফোন এলো প্রেয়সীর। মাথার সব বোঝা একদিকে ছেড়ে ফেলে রবিন। বিছানায় কাত হয়ে শীতল গলায় বলল, কাজের ফাঁকে ফাঁকে মনে করি, কিন্তু কল দেওয়ার সুযোগটা হয় না। বেশ বুঝেছি। 8-10টা মেসেজ দেবার পর একটা রিপ্লাই আসে। তোমার জন্য আমার কাছে একটা শব্দই আছে আপাতত, সেটা হচ্ছে সরি। রামসা কথা বলছে আর হাত চালাচ্ছে। তার অমনোযোগী ভাবটা ধরে ফেলল রবিন। তার সরির বিপরীতে কোনো উত্তর আসেনি, তাই রবিন আবার জিজ্ঞাসা করে, কি করছো? প্যাকিং। চট করে উত্তর দিল রামসা। রবিন কপাল কুঁচকে নেয়। তার মুখে প্যাকিং শব্দটা ভেবেছিল আগামী 1-1.5 মাস শুনবে না। রবিনকে চমকে দিয়ে কয়েকদিনের মাঝেই পুনরায় প্যাকিং। নির্ঘাত আবারও কোথায় ভবঘুরের মতন ঘুরে বেড়ানো চিন্তা। জোরালো গলায় রবিন বলল, আবার? তোমার বাবা এবার সত্যিই তোমায় বিয়ে দিয়ে দেবে রামসা? পরে দেবদাসী হয়ে ঘুরবে আমার জন্য? রামসা দুষ্টু হেসে বলল, প্রজেক্টের কাজে যাচ্ছি। বাবা দেশের বাইরে গিয়েছেন 1 মাসের জন্য। তোমারও আমার জন্য সময় নেই। কাজ করব, সাথে সাথে ঘুরবো। উফ, আমার ভাবতেই ভালো লাগছে। একরাশ নৈরাশ্য নিয়ে রবিন জানতে চায়, কোথায় যাচ্ছ? টেকনাফ। জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে আরও 7 জন স্টুডেন্ট যাচ্ছে, 3 জন শিক্ষক। সো নো টেনশন। আমি ভাবছি লিয়ানার সাথেও আসার সময় দেখা করে আসবো। সাথে আবহাওয়ায় একাকী আকাশের দিকে মুখ করে লিয়ানা। অনেকদিন পর চোখ ভেঙে ঝর্ণা বইছে। ভাবছে নিজের জীবনটা নিয়ে। শুরু থেকে শুরু করছে সবটা। এমন তো ছিল না সে। তাহলে অন্তরের অন্তঃস্থল থেকে একটি বাক্য এলো, মানুষের মাঝে মন, আর মানুষই মানুষের মন বোঝে না। শ্যাওলা পড়া চোখের এক কোণে এখনো শিশির বিন্দু জমাট বেঁধে। নাকের পাশ বেয়ে গড়িয়ে পড়বে ভাব। উঠানামা করা নিঃশ্বাসের গতি। চোখের সামনে, তার সামনে অদৃশ্য চিত্র। পাড়ি জমাই কল্পনার রাজ্যে। তার এই কল্পনার রাজ্যটা অসুখজনক। হৃৎপিণ্ড দগ্ধ হয়ে কালো আবরণে ঢেকে।
মায়ের মুখটা চোখে ভাসতেই রুহ কেঁপে উঠল। দেখছে সে চোখের কাছে স্পষ্ট, ঘুরে ফিরে বেড়াচ্ছে তার মা তারই সামনে। পরপর দেখা মিলল বাবার তার প্রতি রুষ্ট চেহারাটাও। সমগ্র কল্পনা জুড়ে তার বাড়ি, তার আপনজনের মেলা। বাস্তবে অবস্থান করে কল্পনায় হাত বাড়ালো, ছুঁয়ে দিতে ইচ্ছে হলো। হাত এগোতেই তারা কেমন যেন দূরে দূরে সরে যাচ্ছে। অস্পষ্ট স্বরে ডাকলো তাদের, সাড়া পেল না। সম্পূর্ণ হ্যালুসিনেশনের ঘোর কেটে গেল এক ধাক্কায়। ফোন বাজতেই ঘাবড়ে উঠে লিয়ানা, চোখ বড় বড় করে নিজেকে বাস্তবে ফিরিয়ে আনলো। অপরিচিত একটি নাম্বার রিসিভ করলো কাঁপতে থাকা হাতে, যেন শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। বলল, হ্যালো। অ্যালবামটা ফেরত দেবেন না শ্যাওলা? কণ্ঠস্বরটি চিনতে ভুল করলো না, সাথে এই অদ্ভুত নামের ডাক। ইচ্ছে হলো না লিয়ানার তর্ক করতে, নরম গলায় উত্তর দিল, নিব। টেবিলে পা তুলে বসে আছে শাবাব, দেওয়ার সম্পূর্ণ সোফায়। আয়েশি ভঙ্গিতে বলল, তাহলে আমার একটা কাজ করতে হয়। আমার ঋণে ডুবেছেন অফিসার শাবাব। শোধবোধ করে দিব, কেমন? আমি কারো ঋণ রাখি না। আরো দুফোঁটা অশ্রু ঝরল লিয়ানার চোখ বেয়ে। কাতর গলায় বলে উঠল, আমায় ঘৃণা করেন ঠিক আছে, কিন্তু আমার অ্যালবামটা ফিরিয়ে দিন। আমার কাছে আর কিচ্ছু অবশিষ্ট নেই ওই ছবিটা ছাড়া। শাবাব খানিকটা নড়ে চড়ে উঠল। কণ্ঠের কাতরতা যান্ত্রিক বস্তুটি বেয়ে শাবাবের কর্ণ অব্দি এসে বাড়ি খাচ্ছে। ভাবতে বাধ্য করছে মস্তিষ্ক। কিছু মিলি সেকেন্ডের নিরাপত্তা শেষ করে শাবাব জানতে চাইল, ছবিটা কি আপনার পরিবারের? হ্যাঁ, আমার বাবা মা, আমার আপু। দ্রুত গলায় উত্তর দিল লিয়ানা। তাহলে মুখে কালি দিয়ে ঢেকে ফেলেছেন কেন? লিয়ানা খানিক হাসে, উত্তর দেয়, আমাকে বদ্ধ পাগল মনে হয় আপনাদের, তাই না? কিন্তু আমি পুরোপুরি পাগল না। আমার প্রবল অনুভূতি আছে। আমি তাদের মুখ দেখলে দুর্বল হয়ে যাই, জানেন? আমার ভীষণ কাঁদতে ইচ্ছে হয় তখন। আমি তাদেরকে অনেক ভালোবাসি। বাচ্চাদের মতন সুর লিয়ানার, ফুফিয়ে ফুফিয়ে কথা বলছে। জড়বস্তুর ন্যায় হৃদয়ের অধিকারী শাবাবের মধ্যে বোধহয় খারাপ লাগা অনুভূত হলো। তবে তার এই খারাপ লাগাকে উপেক্ষা করার ক্ষমতা প্রখর। একটা লম্বা নিঃশ্বাস ফেলে সব ঝেড়ে মুছে ফেললো। শাবাব প্রশ্ন করল, তারা কোথায় এখন? আছেন তারা নিজেদের দুনিয়ায় হয়তো মশগুল। আমি যেমন আমার কল্পনার দুনিয়ায় মগ্ন, তারাও আছেন, সুখেই আছেন। আমি দূরে সরে এসেছি, খুব দূরে। তারা আমায় ভালোবাসে না, পছন্দ করে না তারা। কেন? কথা বলার মানুষের অভাব। আজ মনটা খুলে বলছিল সবটা। ঠিক তখনই নিজের লাগাম টানে, অন্য হাতে চোখ মুছেছিল, দৃঢ় করে ভাবমূর্তি। আপনার কি কাজটা আমার করতে হবে অফিসার শাবাব? আবারও দুজনের মধ্যে আক্রোশের পথটা উন্মুক্ত হয়ে যায়, যেন কোনো প্রতিদ্বন্দ্বী। শাবাব নিজের ভাবভঙ্গিতে ফিরে এসে বলে, রামশা আপনার কাছে আসছে, তাকে ফুসলিয়ে নিজের কাছে রাখবেন। আপনি একজন এক্স অফিসার, বুঝতেই পারছেন কেন বলছি। ওর থেকে ইনফরমেশন বের করতে আপনার সাহায্য, ওর বাপ দাদার বংশের হিস্ট্রি আমি চাই, বুঝছেন অফিসার শ্যাওলা? বিনিময়ে আমি কি পাবো? যা চাইবেন। জামিল নিখোঁজ। সিসিটিভি ফুটেজে দেখা মিলেছে তার সন্দেহজনক কিছু কর্মকাণ্ড। ব্যুরোর বাহিরে আলাদা ঘরে তার অবস্থান ছিল। ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছে, কিন্তু কোড না জানায় লক খুলতে পারেনি। ফিঙ্গারপ্রিন্ট দিয়েও ট্রাই করে কোনো লাভ হয়নি। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শুধু অফিসাররাই দরজা খুলতে পারবে। তার কিছুক্ষণ পর দেখা গেল ব্যাগপত্র গুছিয়ে বেড়ে যেতে। রবিন বলল, ঘরে শত্রু বিভীষণ। ফাহাদ 6 ঘন্টা পর ব্যুরোতে ফিরেছে। এসেই বলে উঠল, স্যার। বলো ফাহাদ। আমি কিছু ইনফরমেশন থেকে জেনেছি একজন আছে যে এসব বিষাক্ত গাছ এনেছিল। ইনফরমার যখন তার কাছে গাছের খোঁজ নিতে যায়, সে বলে ওই লোক নাকি সুইডেন থেকেই কার্মিকা গাছ এনেছিল অবৈধভাবে। 1 পিস তার কাছে বিক্রি করে, পরে ঠিক একদিনের ব্যবধানে তাকে দ্বিগুণ মূল্য দিয়ে আবার গাছ ফেরত নিয়ে যায়। ও ব্যবস্থা করেছো? আর লোকটার নাম বলেছো? ফাহাদ একটি কাগজ এগিয়ে দিল। রবিন হাতে নিয়ে দেখতে দেখতে প্রশ্ন করে, এটা কি? স্যার, এখানে লোকের ডিটেলস সব কিছু দেওয়া আছে। দেখতে উঁচা লম্বা, মুখ ঢাকা ছিল যেমনটা আনামের। পুরুষালী গলার শর্ট ছিল। সে তার নাম ওই স্মাগলারকে বলেনি, শুধু একটা কোড বলেছিল, 114113। 114113। রবিন মস্তিষ্কের ঘোড়া দৌড়ায়। কাগজ কলম হাতে নিয়ে বারবার সংখ্যাগুলো লিখতে থাকে, কখনো আলাদা করে, কখনো জোড়ায় জোড়ায়। অনেক সময় মস্তিষ্ক ক্ষয় করে হঠাৎ মনে পড়ল আনামের নাম। ইংরেজি বর্ণমালার দিকে চেয়ে আরও কিছু সময় ভাবে। পরপর ফাহাদের উদ্দেশ্যে বলে ওঠে, এ মানে হচ্ছে 1 এন ইংরেজি অ্যালফাবেটের 14তম সংখ্যা। আবারও এ আসে, অর্থাৎ 1। আর এম হচ্ছে 13তম সংখ্যা। 114113 এর অর্থ হচ্ছে আনাম।
ফাহাদ আবারও নিরাশ হয়ে বলল, তাহলে আমাদের লাভটা কোথায়? আনাম নামটা আমরা জানি। দ্বিতীয়বার শিওর হলাম আনাম একজন পুরুষ। জামিল পালিয়েছে স্যার, এখন কি করব? ও গ্রামে খোঁজ লাগাও। আর তোমার ইনফর্মার যে খবর দিয়েছে সেটা আসলে ঠিক তো? 100% শিওর। সে কথার ছলে সবকিছু রেকর্ড করেছে। আমি ওই অবৈধ কারবার করা লোকের ব্যবস্থাও করে এসেছি। ভেরি গুড। জাহিনের সামনে উপস্থিত দুজন পুলিশ কর্মকর্তা ভিন্ন রূপে তার সাথে বন্ধুত্ব করার বাহানায় তাকে নিয়ে আসা হয়েছে পার্কের এক কোণে, যেখানে জনমানবের আনগোনা কম। হাত ভর্তি চকোলেট, চিপস, এদিকে ওদিকের কথায় মন ভোলানোর চেষ্টা করলো তাকে। ঠিক তখনই স্বভাবের চোখের ইশারায় পুলিশ কর্মকর্তাগণ নিজের কাজে লেগে পড়ে। পুরুষটি জাহিনের চোখের সামনে নারীকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে, অতিরিক্ত কিছুই না, জাহিনের মনোযোগ আকর্ষণের জন্য। তারপরও তার নজর পড়ল না। সে মনোযোগী চিপস খেতে, কানে ইয়ারবাডস। শাবাব আলগোছে আদেশ করলো সামনে থাকা দুজনকে, একটু এগিয়ে আসুন আপনারা। অফিসার দুজন এগিয়ে আসে। জাহিনের নজর পড়ে তাদের দিকে, পরপর আবার চোখ নামিয়ে নেয়। তারা তাদের মতন অভিনয় করতে শুরু করলে পূর্ণ মনোযোগ পায় তাদের। জাহিন কিছুক্ষণ চেয়ে রইল তাদের দিকে, দেখলো সবটা। শাবাব আর মির্জা তার দিকে মনোনিবেশ করে, চোখের পলকটা অব্দি খেয়াল রাখছে, নিঃশ্বাস গুনছে। তবে কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখা গেল না। একটা মেয়েকে বাঁচাতে হবে, তার সাথে যা হচ্ছে ভুল হচ্ছে, এমন কোনো লক্ষণ তার মধ্যে পরিলক্ষিত নেই। কিছুক্ষণ বাদেই হাততালি দিয়ে ওঠে। অবাক হয়েছে শাবাব আর মির্জা। জাহিন শাবাবের হাত ছাকিয়ে বলল, দেখো ওরা ছোঁয়াছুঁই খেলছে, মারামারি করছে, আমিও করব। শাবাব হাত দিয়ে ইশারা করে তাদের থেমে যেতে। পরপর জাহিন আবার বলল, আমি ওদের সাথে ছোঁয়াছুঁই খেলব। শাবাব তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, এখন না, পরে। আচমকা রেগে যায় জাহিন, হাত খামছে ধরে শাবাবের। নখ দাবিয়েছে শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে। শাবাব ব্যথা অনুভব করলে হাত সরিয়ে নেয়। জাহিন তেজি গলায় বলল, আমি বলছি না খেলবো, তুমি আমার বন্ধু, আমাকে কেন না করছো? হ্যাঁ। শাবাব শান্ত গলায় উত্তর দেয়, ওরা ভালো না জাহিন, ওরা পচা। ওদের দেখে তোমার রাগ হচ্ছে না? না, ওরা ভালো। ওরা থেমে গেল কেন? ওদের বলো আমাকে খেলায় নিতে। শাবাব আবারও কথা ঘোরায়, বলে, এখন সন্ধ্যা নামছে, তুমি আইসক্রিম খাবে জাহিন? লম্বা নিঃশ্বাস ফেলে রাগটা দমে যায়। আইসক্রিমের কথা শুনে স্বাভাবিক হয়ে উঠল জাহিন, উঠে দাঁড়ায়। দুহাতে শাবাব আর মির্জাকে টানতে টানতে বলল, চলো আইসক্রিম খাবো। হাতের দিকে চোখ বোলাচ্ছে শাবাব। ধারালো নখ ছেলেটির, রক্ত জমাট বাঁধিয়ে ফেলেছে। জাহিনকে বাড়িতে দিয়ে হাঁটতে লাগলো হোটেলের উদ্দেশ্যে। রাতেই বের হবে। মুখ থেকে কোনো একটা শব্দ উচ্চারণ না করেই মির্জা কয়েক দফা তার লটকে থাকা মুখে চোখ বোলায়। এখন শাবাবের সাথে কথা বলা অহেতুক। জানে সে তাকে চেনে অনেকটা। তার নীরবতা কখনো তার অস্থির চিত্ত, আবার কখনো ভয়ঙ্কর রাগের লক্ষণ, আবার কখনো এই নিস্তবতায় ছকা খিসে। মির্জাকে ড্রাইভ করতে দিয়ে সিটে গায়ে লিয়ে বসে আছে শাবাব। ঘণ্টাখানেক অতিবাহিত হওয়ার পরও চুপচাপ, মুখমণ্ডল জুড়ে কালো ছায়া। এতটা মনমরা তাকে কখনো দেখেনি। অনেকটা সময় চুপ থেকে এবারে মুখ খোলার সিদ্ধান্ত নেয় মির্জা। বলে, ক্লান্ত হয়ে পড়ছো? দেহে এনার্জি এখনো আছে। রাশভারী গলাটা আরো গভীর শোনালো আজ। মির্জা সামান্য হাসে। এই রূঢ় মানুষটার সাথেই তার অনেক দিনের উঠা বসা। মানুষের কাছে বলে বেড়ায় মির্জা শাবাবকে সে ভালোভাবেই চেনে, কিন্তু আদৌ কি চেনে? অত্যন্ত চাপা স্বভাবের, নাকের ডগায় মেজাজ নিয়ে ঘুরে। বিপরীত স্বভাবের এক মানুষের সাথে কি সুন্দর করে এক বন্ধুত্বের সম্পর্ক চালিয়ে নিচ্ছে মির্জা। এই কেসটা সলভ হলে তুমি লম্বা একটা ব্রেক নিও, কেমন? সম্ভব না। কেন? আনাম যত বড় অপরাধী হোক না কেন, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আমরা কতটা ব্যর্থ। চুপ বনে যায় মির্জা। ফোনে চেক করে দেখলো আইপি অ্যাড্রেস পেয়ে গেছে সাইফা, চট্টগ্রামের। সাইফা আরও মেসেজ দিয়ে জানায় রবিনকে সাথে নিয়ে সেখানে যাচ্ছে তারা। এক হাতে স্টারিং ধরে অন্য হাতে ঝটপট মেসেজ পড়ে। মুখ ঘুরিয়ে শাবাবকে বলতে গিয়েও থেমে গেল। চোখ বুজেছে গাড়ির সিটে মাথা রেখে। তৎক্ষণাৎ পিছু হটল মির্জা। ভাবলো এখন তার মাথায় অনেক চাপ, চট্টগ্রাম ফিরেই জানতে পারবে না হয়। এখন একটু রেস্ট নিক। 3 রাত নির্ঘুম কাটিয়েছে বেচারা। চোখ বুঝেই শাবাব ক্লান্ত গলায় প্রশ্ন করল, শান্তি কোথায় মেলে মির্জা, যেখানে সত্য মিথ্যের কোনো নিয়ম থাকবে না? নিজ শান্তি আসলে নিজেকেই খুঁজে নিতে হয়। তুমি চেষ্টাই তো করো। ভাবনায় আসে যে কি নিয়ে এসেছি, কি অর্জন করেছি, আর কি নিয়ে যাব। শাবাবের জানানোর একদিনের মধ্যে রামশাহ হাজির। সাথে আছে তার কিছু বন্ধু। টিচাররা কাজ শেষ করেই চলে গেছেন আলাদাভাবে। লিয়ানাকে বাগানে দেখে ভাবলো সারপ্রাইজ দিবে। বন্ধুদের ইশারা করে চুপ থাকতে। ধীরে পা বাড়িয়ে দেয় লিয়ানার দিকে। বসে আছে হাঁটু গেড়ে।
ফর্সা হাত গাছে বুলিয়ে আদর করছে বোধহয়। বিড়বিড় করছে। অবাক হয়নি রামসা, এটা তার স্বভাব। নিঃস্বর্গের সঙ্গী সে, সুখ দুঃখ ভাগ করছে হয়তো। রামসা সামান্য ঝুঁকে লিয়ানার গায়ে হাত রাখতে চাইলেই ঘুরে তাকায় সে। মিষ্টি হাসি ছুড়ে দেয় তার পানে। শীতল গলায় জানতে চায়, কেমন আছো? আশ্চর্যান্বিত ভঙ্গিতে রামসা প্রশ্ন করল। তুমি কিভাবে বুঝলে? দুহাত ছেড়ে উঠে দাঁড়ালো লিয়ানা। হাসিটা বজায় আছে এখনো। বলল, অনুভব করলাম। তুমি আসলে একটা রহস্য মানবী। বলে জড়িয়ে ধরল লিয়ানাকে। কোনো প্রতিক্রিয়া দেয়নি লিয়ানা। জড়িয়ে ধরে ভালোবাসা প্রকাশ করায় তার কিছু আসে যায় না। মূর্তির মতন দাঁড়িয়ে রইল। রামসা পিছু ঘুরে চেয়ে বন্ধুদের দেখিয়ে আবার বলে, ওরা আমার বন্ধু। আমরা টেকনাফ এসেছিলাম প্রজেক্টের কাজে। ভাবলাম যাওয়ার পথে দেখা করে যাই। ভালো করেছো, এসো ভেতরে। বন্ধুদের ব্যাপক উৎসাহ লিয়ানা এবং তার আশ্রম নিয়ে। পুরনো ভিনটেজ একটা ভাইব পাচ্ছে বলে জানায় তারা। তাছাড়াও কনসেপ্ট বেশ পছন্দ হয়েছে। আশ্রমে ঘুরে ঘুরে দেখলো, বাচ্চা আর বৃদ্ধদের ছাড়া নতুন কিছুর দেখা মেলে। বিড়াল দৌড়াদৌড়ি করছে এদিক ওদিক। বাচ্চারা তাদের সাথে খেলায় মগ্ন। বাহিরে দুটো কুকুরও দেখে এসেছে। খাবার ঘরে বসে রামসা প্রশ্ন করল, কুকুর বিড়ালগুলো কবে আনলে? লিয়ানা চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, রেস্কিউ করেছি। কয়েকজন আঘাতপ্রাপ্ত ছিল। ওহো, এখন কি ওরা ঠিক আছে? হ্যাঁ। রামসার বন্ধুদের মধ্যে একজন বলল, আপনার কথা রামসা আমাদের বলেছে। আপনি নাকি খুব ইউনিক একজন মানুষ। সে বলল আমাদের প্রজেক্ট শেষ হলে আপনি সাথে দেখা করব, তাই চলে আসলাম। কিছু মনে করেননি তো? লিয়ানা স্বল্প হেসে জবাব দেয়, অজান্তেই রামসার সাথে আমার নাম না জানার সম্পর্ক জুড়ে গিয়েছে। কিছু মনে করার প্রশ্নই ওঠে না। আপনারা সকলেই আমার অতিথি। এদের মধ্যে সবচেয়ে চঞ্চল আরমান বলে উঠল, মানে আপনি কি প্রেম করেন নাকি? রামসা চোখ বড় করে চায় আরমানের দিকে। পিঠে চাপড় দিয়ে বসলো সাথে সাথে। তার এই রকম ফালতু কথার জন্য লিয়ানার ওষ্ঠের হাসি আরো প্রসারিত হয়। সময়ের ব্যবধানে হাসি থামিয়ে বলল, আমি একা নই, আমার সাথে একজন আছে। সে আমায় সত্যিই ভালোবাসে, কারণ আমি চাই সে আমায় ভালোবাসুক, তাই সে আমাকে ভালোবাসে। সকলে একে অপরের দিকে চাওচাই করলো। কি বললো এই মেয়ে, সেটা মস্তিষ্কে ধারণ করতে একটু সময় লাগছে। কেমন ধাঁধানো কথাবার্তা। আরমান দমে নেই। আবার প্রশ্ন করলো, কে সে? লিয়ানা জবাব দিল, আমার কল্পনার এক চরিত্র। তার এই পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই। মানুষ বলে পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্কের একটা করে নাম আছে। বাবা, মা, ভাই, বোন, আর একজন প্রিয় মানুষ। আমি মানুষ, অথচ মানুষ থেকে দূরে থাকি। তাই কল্পনায় নিজের মতো করে তাকে তৈরি করেছি আমি। সকলে গভীর মনোনিবেশ করলো। লিয়ানার কথার ঘরে পড়ছে। কেউ গালে হাত ঠেকিয়ে, কেউ টেবিলে। সকলের মধ্যে কেন্দ্রবিন্দু লিয়ানার শ্যাওলা রঙের মণিযুগল। মুস্কি হেসে আরমান জানতে চায়, কেমন দেখতে সে? মন ক্যানভাসে এঁকে রেখেছি তাদের দেহের ছবি। শুধু মুখটা দেখা মেলে না। তার স্বভাব চঞ্চল, হাসি খুশি, আমাকে হাসায়, খুনসুটি করে আমার সাথে, কখনো হাতে হাত রেখে সাহস দেয়। রামসা প্রশ্ন করলো, তুমি কি এমন কাউকে ভালোবাসতে? লিয়ানা নিজের ভ্রমের জগৎ থেকে বেরিয়ে এলো। কিছুক্ষণ রামসার দিকে নিষ্পলক চেয়ে রয়ে বলল, আমি কাউকে ভালোবাসতাম কি জানি, তবে ভালোবাসার একটা অনুভূতি জাগে অন্তরে মাঝে মধ্যে। তখন কল্পনার পুরুষটাকে ডেকে নেই, মান অভিমান করে মাঝে মধ্যে। কেন? আমি বলেছি রাগ করতে, অভিমান করতে। সবসময় সুখে থাকলে হবে নাকি? একটু কষ্টের দরকার আছে না? সম্পর্কের অভিমানেরও তো প্রয়োজন আছে। আরমান মাথা চুলকাচ্ছে। এসব কিছুই শুধু তার নয়, সবার মাথার উপর দিয়েই গেল। হ্যালুসিনেশনের মাত্রা ব্যাপক। রামসা কিছুটা স্বাভাবিকভাবেই নেয়। তাদের এক একজনের বোকা মুখ দেখে লিয়ানা রামসার দিকে চেয়ে বলল, থেকে যাও না দু একদিন, তোমার আমার সবার ভালো লাগবে। স্বভাবের কথা মতোই রামসাকে নিজের কাছে রাখছে, সাথে তার বন্ধুদেরকেও। ছেলে দুজনের জন্য আলাদা ঘর দেওয়া হয়, মেয়েদের জন্য আলাদা ঘর। রাতের আধারে বাহিরের দুটো কুকুর উচ্চ আওয়াজে চেঁচিয়ে চলেছে। আওয়াজে স্বস্তিতে ঘুমোতে পারছে না রামসা। পাশে ঘুরেই লিয়ানাকে ফ্যানের দিকে একদৃষ্টিতে চেয়ে থাকতে দেখে। পলক ফেলছে না একেবারেই। কয়েক মিলি সেকেন্ডের নীরবতার পর লিয়ানা আকস্মিক বলে উঠল, চোর মুখ দিয়ে কথা বলে না, কিন্তু চোরের মুখ কথা বলে, তাই না রামসা? কি? কিছু না, এসো গল্প করি। তোমার বোধহয় ঘুম আসছে না। রামসার মুখে খানিক অস্বস্তি ভাবের দেখা মেলে। লিয়ানার কথাটি কেমন যেন মনে হচ্ছে। জবাব দেয়, তুমি গল্প করবে?
কয় ভাই বোন তোমরা? আমি একা। আর বাবা মা? হ্যাঁ, বাবা মায়ের একমাত্র সন্তান। কি করেন তারা? মানে তোমার বাবা মা? রামসার কাছে স্বাভাবিক মনে হচ্ছে লিয়ানার প্রশ্নগুলো, তাই আর কিছুক্ষণ আগে বলা কথা নিয়ে মাথা ঘামালো না। কাঁথা মুড়ি দিয়ে জড়সড় হয়ে বলতে লাগলো, আমার বাবা বিজনেসম্যান আর মা হচ্ছেন গৃহিণী। তোমার বাবা মা কি করেন? তারা কোথায় এখন? রামসার অজান্তেই তার কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করতে চাইল লিয়ানা, কিন্তু সে যে তাকেই দুর্বল করে ফেলছে তার বাবা মায়ের কথা তুলে। লিয়ানা নিজেকে মজবুত করে বলে ওঠে, আমার বাবা মা নেই। রামসা জবাব দিল, আই এম সরি। পূর্বের পেশার ন্যায় কৌশল অবলম্বন করতে শুরু করে লিয়ানা, যেখান থেকে সরিয়ে নিয়েছিল নিজেকে। খুব সাবধানে রামসার কাছ থেকে তার পরিবারের নাম আর অন্যান্য তথ্য নেওয়ার জন্য আদেশ নয় অনুরোধ করেছে শাবাব। লিয়ানা বলল, ইটস ওকে, কিন্তু জানো রামসা, তোমার নামটা না ভীষণ সুন্দর। কে রেখেছেন? নাকি বাবা মায়ের সাথে মিলিয়ে রাখা হয়েছে? না, আমার নাম আমার বাবা মায়ের কারোর সাথে মিলিয়ে রাখা হয়নি। আমার বাবা রেখেছেন। মাকে নাকি বলেছিলেন তার মেয়ের নাম হবে সবচেয়ে ইউনিক, তাই রাসমা রাখা। লিয়ানা প্রশ্ন করে, খ্রিস্ট ধর্মের নামগুলো সুন্দর হয়, তা তোমার বাবা মায়ের নাম কি? আমার বাবার নাম মানব ডিসুজা, আমার মায়ের নাম লোপা ডিসুজা। কত যতনে রেখেছিলাম তোমাকে, আর তুমিও বিশ্বাসঘাতকতা করলে জামিল। মির্জার কথায় রাস্তার এক কোণে থম মেরে দাঁড়িয়ে পড়ল জামিল। সেই চিরচেনা কণ্ঠস্বর, এসেই মাথায় চাপড় দিয়ে এক কাপ কফি চাওয়া মানুষটা। মির্জা তার বন্দুকটা হাতের মুঠোয় শক্ত করে চেপে জামিলের দিকে এগিয়ে আসে। মুখোমুখি ভীত জামিলের দিকে চেয়ে ফের প্রশ্ন করল, বিশ্বাসঘাতকতা কেন করলে? দুরু দুরু বুকে পেছনে ফিরে চাইল জামিল। লুকিয়েছিল চট্টগ্রামেই। গ্রামে ফেরা ছিল ঝুঁকিপূর্ণ, সেখানে পালালে আরও আগে খুঁজে নিত অফিসাররা, সাথে তার পরিবারের ঝুঁকি। বুকে ব্যাগ চেপে পিছিয়ে গেল জামিল, ভয়ে কপাল বেয়ে ঘাম ছুটছে। শাবাব স্যারের মাথা হট, তুমি ওর সামনে পড়লে নির্ঘাত বন্দুকের সবটা গুলি তোমার মগজে ট্রান্সফার করে দিত। ভালোই ভালোই জিজ্ঞেস করছি, জবাব দাও, না হলে আমার খারাপ রূপটাও কিন্তু দেখবে। মাফ করে দেন। মাফ করব? আসলেই তুমি যে কাজটা করেছো, তুমি কি জানো সেটা কত বড় অপরাধ? ঠোঁট কামড়ে শক্ত হয়ে দেয়ালের সাথে লেগে আছে জামিল। তথ্য সংগ্রহ করে সে, ধরা পড়ার ঠিক আগ মুহূর্তে পালিয়ে যায়। সে জানে শাবাবের হাতে ধরা পড়লে রেহাই নেই তার। মির্জার কাছে কি ক্ষমা চেয়ে নিবে? মির্জা জামিলের কাঁধে হাত রেখে বলল, বুড়োতে আমরা ঢাকা ব্যতীত তোমার প্রবেশের অনুমতি নেই। তুমি পিন জানো না, তাহলে কিভাবে আসলে? মুখ খোলো। চুপ থাকলে তোমাকে জেলের হাওয়া খাওয়ানোর ব্যবস্থা আমি করব। আমাকে দিয়ে করানো হয়েছে স্যার। কে করিয়েছে? না জানি না স্যার, নাম জানি না স্যার। আমাকে বলেছে বুড়োর পেছনের জানালায় আর কি যেন, হ্যাঁ, একটা চিপ সেট করতে, শুধুমাত্র একদিনের জন্য। বিনিময়ে আমাকে টাকা দিয়েছিল। আমি প্রথমে না করলে আমাকে হুমকি দেয়। কি হুমকি দেয়? বলে 12টা খুন করেছে, 13 নম্বরে আমার নাম উঠবে। আমাকে মাফ করে দিন স্যার, আমি গরিব মানুষ। মির্জা তেতে উঠল, জামিলের কলার চেপে বলল, টাকার সমস্যা আমাদের বলা যেত না? তোমাকে বেতন দেওয়া হয় না? আমি ভাবতেও পারছি না জামিল, তুমি এই কাজটা করেছো। স্যার, মেরে ফেলতো আমাকে এই লোক। পুরুষ ছিল? নাম? ওর মধ্যে কোনো কিছু দেখেছো? মনে পড়ছে না স্যার। জামিলের বাহু চেপে সোজা করে দাঁড় করায় তাকে। রাগী গলায় বলে উঠল, যতক্ষণ না মনে পড়ছে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে এখানে। দৃষ্টি নত করল জামিল। এদিক ওদিক চোখ ঘুরিয়ে ভাবতে লাগলো, আর কি দেখছে, আর কি শুনেছে ওই লোকের মুখে, যা অদ্ভুত, সন্দেহজনক। ধরা যেহেতু পড়েছে, এখান থেকে বাঁচার উপায় নেই। ঠোঁট ভিজিয়ে জোর প্রয়োগ করলো মস্তিষ্কে। অনেকটা সময় পর মনে পড়ল লোকটির হাতের কথা। হাতে ট্যাটু ছিল তার। মির্জা দিকে চেয়ে বলল, ওই লোকটার হাতের পিঠে ট্যাটু ছিল স্যার, আর ট্যাটুর পাশে ইংরেজিতে VRN না M ছিল বোধহয়। স্যার, আমার আর কিছুই মনে নেই। ট্যাটুটার দিকে আমি কেন যেন তাকিয়েছিলাম। মির্জা বুঝতে পারে HAVRN এর অর্থ। জামিলকে কিছু বুঝতে না দিয়ে বলল, ভুল যেহেতু করেছো, শাস্তি পাবে সাময়িক সময়ের জন্য, চলো। রবিনকে জরুরি তলব করেছে শাবাব। ফাহাদ আর সাইফাকে নিয়ে বেরিয়েছিল। আকস্মিক কল আর থমথমে গলা শুনে মনে হলো সেখানে নিশ্চয়ই জরুরি কিছু কাজ হবে। ভুক্তভোগী মেয়েদের মধ্যে একজনের হদিস মিলেছে। ফাহাদকে বলল, এক কাজ করো, তুমি আর সাইফা ওই মেয়ের বাড়িতে যাও, আমি দেখছি বুড়োতে গিয়ে কি হয়েছে। রবিন গাড়ি নিয়ে বুড়োর উদ্দেশ্যে রওনা হয়।
ঠিক আধ ঘন্টার মধ্যে এসে পৌঁছালো। সিঁড়ি দিয়ে উপরে উঠে জামিলকে দেখে ভরকে উঠল, মাথা নিচু করে শাবাবের সামনে বসে। অপরাধীর নেই, আসলেই তো সে অপরাধী। পায়ের গতি বাড়িয়ে জামিলের সামনে গিয়ে দাঁড়িয়ে চেয়ার ঘুরিয়ে নিজের দিকে নিয়ে বলল, ধরা পড়েছো অবশেষে, সাহস অনেক দেখিয়েছো। এবার ঠিকঠাক বলো, কার কথা এমন বিশ্বাসঘাতকতা করলে? শাবাব গম্ভীর গলায় বলে উঠল, ছেড়ে দিন ওকে, যা বলার বলে ফেলেছে। রবিন চেয়ার টেনে বসে। শাবাব সম্পূর্ণ ভাবলেশীন, মুখে গম্ভীরতা তো সচরাচরই দেখা মেলে, আজ একটু বেশি চোখে পড়ছে। রবিন শাবাবের সামনে বসে প্রশ্ন করল, বলুন, কি জবানবন্দি দিয়েছো? ফোঁস করে শ্বাস ফেলে শাবাব, নেতিয়ে থাকা চক্ষু জোড়া তুলে রবিনের দিকে চাইল, বলল, যা বলেছে সেটা আমাদের অফিসিয়াল এবং আপনার ব্যক্তিগত জীবনের সাথে জড়িত। কথার অর্থ বুঝতে অক্ষম রবিন, জিজ্ঞাসু দৃষ্টি তার, প্রশ্ন করল, কি বললেন ঠিক বুঝলাম না। মির্জা একবার শাবাবের দিকে চেয়ে পরপর রবিনের দিকে দৃষ্টি স্থাপন করে। উত্তরের আশায় বসে আছে সে। মির্জা বলল, ব্যক্তিগতভাবে নিতে পারবেন কিনা জানি না, তবে সুসংবাদ হচ্ছে আমরা খুনিকে এটা জানতে পেরেছি। ব্যক্তিগত ব্যাপারটিতে কর্ণপাত করল না রবিন, উৎসুক গলায় জানতে চাইল। কি নাম তার? আবিরকে ডেকে শাবাব আদেশ প্রদান করে জামিলকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য। তারপর শাবাব রবিনের দিকে তার ফোনে গিয়ে দেয়। সেখানে কিছু মেসেজ লেখা, নাম্বার সেভ করা নেই। কে পাঠিয়েছে বুঝতে পারল না রবিন, তবে মেসেজ রামসার বাবা ও মায়ের নাম দেওয়া। আশ্চর্য হয়ে চাইল শাবাবের দিকে। শাবাব ফোন ফেরত নিয়ে বলল, খুনির নাম হচ্ছে জোভান ডিসোজা। হ্যাঁ, তো রামসার বাবা মা? জোভান ডিসোজার বাবার নাম জানেন? কি হচ্ছে কিছুই মাথায় খেলল না রবিনের। রামসার নাম কেন উঠছে এখানে, আর তার বাবা মায়ের নাম? রবিন উত্তর দেয়, না। শাবাব ল্যাপটপ ঘোরায়, জাহিনের বার্থ সার্টিফিকেট বের করে লাল কালিতে চিহ্নিত করা স্থান রবিনকে দেখতে বলল। রবিন স্ক্রিনের দিকে নিষ্পলক চেয়ে আছে। জাহিন আর রামসার বাবার নাম কি করে মিলতে পারে? মানে কি এসবের? রবিন প্রশ্ন ছুড়ে, মানে এটা যে জারা, জোভান, জাহিন আর রামসা, এই চারজনের বাবা একজনই, কিন্তু প্রথম তিনজনের মায়ের নাম ভিন্ন আর রামসার মায়ের নাম ভিন্ন। জারার মা বলেছে তার স্বামী তার বড় ছেলেকে নিয়ে অন্যত্র চলে গেছে। বুঝতে পেরেছেন এসআই রবিন? শাবাবের দিকে অবিশ্বাসের চোখে চেয়ে রবিন বলল, রামসার মা মানব ডিসুজা এর দ্বিতীয় স্ত্রী। এক্স্যাক্টলি। মির্জা বলল, আর জোভান ডিসুজা রামসার বাবার আগের ঘরের সন্তান। শাবাব রবিনের বেরং মুখের পানে চেয়ে প্রশ্ন করে, এসে মেলেছে এসআই রবিন। ওয়েল প্লেড মিস রামসা ডিসুজা, ভেরি ওয়েল প্লেড। রবিনের গলার স্বরে বৈদ্যুতিক গতিতে ফিরে চায় রামসা। কল্পনাও করতে পারেনি কক্সবাজারে এসে তার দেখা মিলবে। হঠাৎ আশ্রমে রবিন সহ বাকিদের উপস্থিতি আশ্চর্যের চরম সীমায় পৌঁছে দিচ্ছে। তাছাড়াও তার খাপ ছাড়া কথাবার্তা। রবিনের কথার ধরন সম্পূর্ণ ভিন্ন। আশেপাশে তার বন্ধুরা চেয়ে আছে, সাথে লিয়ানাও। শাবাবের দিকে চোখ পড়লে শাবাব ইশারা করলো বাকিদের নিয়ে ভেতরে চলে যাওয়ার জন্য। নিমেষেই শাবাবের চোখের ইশারা ধরে বাকিদের ডেকে নিল। সব বলল, আপনারা আমার সাথে আসুন, ওনাদের কিছু পার্সোনাল কথা আছে। হয়তো কেউই বিশ্বাস করলো না, কিন্তু লিয়ানার কথাই সরে চলে আসে। লিয়ানার পেছনে পেছনে চলে যায় অন্যদিকে। ফের একই স্থান, একই জায়গা, শুধু মানুষ ভিন্ন। লাইব্রেরিতে অপরাধীর স্থানে নাম উঠেছে রামসার। রবিনের বিদ্বেষী নেত্র রামসার মধ্যে ভয়ের হানা দিচ্ছে। চোখ ঘুরিয়ে সকলের দিকে চেয়ে রবিনের উদ্দেশ্যে প্রশ্ন করল, কি হয়েছে? আমাকে এভাবে অপরাধীর মতন কেন বসিয়ে রাখা হচ্ছে? শাবাব এগিয়ে আসতে চাইলে হাত তুলে বারণ করলো তাকে। এমন মানুষকে বিশ্বাস করে সে নিজেও দোষী, নিজের দোষ নিজেই সামলাবে। রবিন বলল, অপরাধী বলে এখানে বসিয়ে রেখেছি, বলো সবটা জানা সত্ত্বেও কেন এই অভিনয়টা করে গেলে? কিসের অভিনয় করেছি আমি রবিন? কি বলছো কি তুমি? রামসার জন্য যে কণ্ঠে সর্বদা মধু মিশ্রিত থাকতো, সেই কণ্ঠের তিক্ততা ভরা। হৃদয়ের মধ্যে বিশাল ঝড় উঠতে চলেছে। নিজের দায়িত্বের কাছে হেরে গেল এবারও। কণ্ঠের কঠোরতা বজায় রেখে বলল, তোমার সাসপিশিয়াস অ্যাক্টিভিটি, বারবার আমার কাজে জোর জবরদস্তি ঢুকে যাওয়া, তোমার বাবার সাথে মূল অপরাধীর বাবার নাম মিলে যাওয়া, আর তোমার ভাই অর্থাৎ তোমার বাবার আগের ঘরের সন্তান জোভান, জারা, জাহিন, এগুলো জানার পরও তুমি কি স্বাভাবিক ব্যবহারই না করেছো? এটা কি অভিনয় নয় রামসা ডিসুজা? এতদিন যে সত্যিটা নিজের মধ্যে লুকিয়ে রেখেছিল তা রবিনের মুখে শুনে নিস্তব্ধ চেয়ে রইল রবিনের দিকে। কেজ গড়িয়ে এই পর্যন্ত চলে এসেছে। প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তার মাঝে। রবিন পুনরায় প্রশ্ন করে, সত্যিটা কি এখনো বলবে না?
বলবো, অবশ্যই বলবো। যেখানে আমার কোনো দোষ নেই সেখানে আমি নিজেকে ডিফেন্ড করব না? তুমি আমাকে ভালো করেই চেনো রবিন। গুড, বলতে শুরু করো। আমি জানতাম বাবার আগের বিয়ের কথা, আমার মাও জানতো। তবে তার প্রাক্তন স্ত্রী আরও 2জন সন্তান আছে, সেটা আমি জানতাম না। শুধু জোভান ভাইয়ার সাথে আমাদের পরিচয় ছিল। তারপর? জোভান ভাইয়া আমাদের সাথেই ছিলেন অনেক বছর। সে ছিল বাবা ভক্ত, কিন্তু যত সময় যেতে থাকে সে জেদি হয়ে ওঠে। তার মায়ের অপরাধী হিসেবে বাবাকে দায়ী করতে থাকে প্রতিনিয়ত। তারপর একদিন বাবা তাকে তারই বন্ধু রেসপন্সরে সুইডেন পাঠিয়ে দেয়। দেশে থাকলে সে কোনোদিন বাবা মায়ের দ্বন্দ্ব ভুলতে পারবে না। জবান যে দেশে ফিরেছে জানতে? না, তবে আমার সন্দেহ শুরু হয় সেদিন থেকে, যেদিন বাবাকে আমি জোভান ভাইয়ের সাথে তর্ক করতে দেখি। তাকে কোনো বিষয়ে বোঝাচ্ছিল। দীর্ঘ সময়ে তাদের কথায় বুঝতে পারি তাদের আলোচনা স্বাভাবিক কোনো বিষয় না। বাবা বারবার বলছিল, তুমি যা করছো তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, এই পথ ছেড়ে দাও। এর কিছুদিন পর আমাদের কাছে হুমকির লেটার আসে। জোভান ভাই সম্পূর্ণ সাইকোতে পরিণত হয়ে গিয়েছিল। নানাভাবে ক্ষতি করার চেষ্টা করেছে আমাদের। সে তার লেটারে লেখে, তোদের কারণে আজ আমার মায়ের এই অবস্থা, একজনকেও ছাড়বো না। কিছুদিন আগে আরও একটা চিঠি দেয়, সেটাই লেখে, চলে যাচ্ছি সুইডেন, তবে খুব শীঘ্রই আরও হিংস্র হয়ে ফিরবো। মুখ খুলল শাবাব। কিছুটা এগিয়ে এসে রামসার উদ্দেশ্যে প্রশ্ন করলো, মায়ের জন্য যখন এতই দরদ, তাহলে বাবার লেজ ধরে এসেছিলে কেন? থেকে গেলেই পারতো মায়ের কাছে। আমি বিস্তারিত এত কিছুই জানি না, যতটুকু জানি আপনাদের কাছে সবটাই বলেছি। রবিনের কণ্ঠস্বরে এখনো নমনীয়তা আছে। শাবাব চাইল কঠোর হতে আরো খানিকটা। বলল, আপনার বাবা কোথায়? ডাকুন তাকে। আমার বাবা দেশের বাহিরে। রবিন তাদের দুজনের মধ্যখানে রাগী গলায় প্রশ্ন করল, দেশের বাইরে কি করতে গেছে? নিশ্চয়ই পালিয়েছে। আপনারা আমার বাবার নাম কি করে জানলেন? রবিন নিচের ঘাড়ে দোষ তুলে নেয়, বলে ওঠে, আমি বলেছি। রামসা নিজের ফোন হাতে নিল। কোনো জবাব দিল না রবিনের কথার। অনুমতিবিহীন ফোন তুলে হোয়াটসঅ্যাপে কল করলো বাবাকে। কয়েকবার রিং হওয়ার পর স্পিকার অন করে। মানব দিশুজা ফোন রিসিভ করে বলল, হ্যালো। হ্যালো বাবা, কোথায় আছো? মানব দিশুজা জবাব দিলেন, আপাতত হোটেলে আছি। কেন, কি হয়েছে? কিছু হয়নি বাবা। কি কাজে গিয়েছো তুমি বললে না যে? মানব দিশুজার দিকটায় নীরবতা ছেয়ে গেল। রবিন আর শাবাব গভীর মনোযোগী। বাবা ও মেয়ের কথোপকথন শুনছে এক ধ্যানে। খানিক সময় পর মানব দিশুজা বললেন, জোভানের খোঁজ এসেছে, তোমরা সাবধানে থাকিস। আমি ওকে বুঝিয়ে নিয়ে আসব। আমি জানতে চাই ও কিভাবে এতটা হিংস্র হয়ে উঠল। সব জবাব এখানে মিলবে। রামসা আতঙ্কিত হয়ে জবাব দেয়, কিন্তু বাবা এটা তো অনেক রিস্কি। আমি জানি। ইশারা করে ফোনের মাইক মিউট করার জন্য। রামসা রবিনের কথা মতো ফোন মিউট করলো। রবিন বলল, ওনাকে বলো ফিরতে। জোভান দেশেই আছে, কোনো সুইডেন যায়নি। রামসা ফোন আনমিউট করে বাবার উদ্দেশ্যে বলল, বাবা জোভান ভাই দেশে আছে। মানব দিশুজা উত্তেজিত হয়ে জানতে চাইলেন, তুমি কিভাবে জানো? রামসা শাবাব আর রবিনের দিকে চাইল। কি জবাব দিবে বাবার প্রশ্নের বিপরীতে? রবিন শাবাব উভয়ই মাথা দুলিয়ে নাবোধক উত্তর দেয়। সাইফা পেছনে এসে কানে কানে ফিসফিস করে বলল, ওনাকে আমাদের কথা বলবে না, শুধু ফিরে আসতে বলো। রামসা গলা ছাড়া দিল, বলল, আমি জানি বাবা, তুমি ফিরে এসো, না হয় সে এখানে অনেক বড় কোনো কাণ্ড ঘটিয়ে ফেলবে। বলে দ্রুত ফোন কেটে দেয়। মিথ্যে বলতে বলতে একসময় সত্যি বেরিয়ে আসবে। বাবার সামনে বরাবরই রামসার এই সাহস কম। মানব দিশুজা পুনরায় ফোন করলেও রিসিভ করলো না। মির্জা বলল, আমার তো মনে হয় না সে জোভানকে খুঁজতে গিয়েছে। নির্ঘাত এই প্ল্যানে সে নিজেও জড়িত। রামসা জবাব দেয়, আমরা কেউ জড়িত নই অফিসার, আপনি চাইলে তদন্ত করতে পারেন। এতই যেহেতু নির্দোষ, তাহলে সবটা আগে স্বীকার করলে না কেন? আমাদের সাহায্য করলে না কেন? ঠিক চুপচাপ আমাদের সাথে থেকে আমাদের উপর নজর রেখেছো। এখনো কিছু ক্লিয়ার না তোমার তরফ থেকে রামসা? চোখ ছলছল করছে রামসার। রবিনের এই রূপে অন্তর পুড়ে ছাই। ঠোঁট কামড়ে সামলে নিল নিজেকে। চল শক্ত করে বলল, যেদিন বাবার মুখে সিরিয়াল কিলার শব্দটা শুনতে পাই, ঠিক সেদিন থেকে আমি ইচ্ছেকৃত তোমাদের সাথে জুড়েছি। জানতে চেয়েছি আসলে কি সেই সিরিয়াল কিলার জোভান ভাই নাকি, কিন্তু তোমরা যখন আনাম নামটা বললে আমি সরে যাই। সবটা শুনে শাবাব বলল, 3 দিন সময় দিলাম। এর মধ্যে যদি আপনার বাবা ফিরে না আসে, তাহলে সে এই অপরাধের সাথে জড়িত। আর যদি ফিরে আসে, তারপরও ছাড় নেই আপনার আর আপনার বাবার। হতে পারে আপনারাও এসবে জড়িত। ততদিন আপনার ভাইয়ের খোঁজ করি, তার সব সাইকোগিরি সরাবো।
খাবার ঘরে আড্ডায় মগ্ন রামসার বন্ধুদের দল। তাদের আলোচনার মুখ্য টপিক একটাই, রামসার সাথে এভাবে কথা বলা লোকগুলো কারা, কি আলোচনা হচ্ছে তাদের মধ্যে আলাদাভাবে। রাতের খাবারের আয়োজন সামলাতে সামলাতে নজর রাখছে লিয়ানা তাদের উপর। আশ্রমের একজন নারী এসে তাদের জন্য খাবার পরিবেশন করলো। তাদেরকে খেতে দিয়ে সেই সুযোগে লিয়ানা বেরিয়ে এসেছে। লাইব্রেরির দিকে এগোতেই দেখলো রবিনকে বাগানের এক কোণে একাকী দাঁড়িয়ে। বাকিরা ভেতরে, হলে সে এখানে। পা বাড়িয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো, জানতে চেয়ে প্রশ্ন করে, কি ব্যাপার অফিসার রবিন? আধারে থাকা মুখমণ্ডল লিয়ানার পানে তুলে ধরল। কর্ম থেকে দূরে ব্যক্তিগত শোক নিজেকে মিশিয়ে নিচ্ছিল এই তমাশচ্ছন্ন রাতের ন্যায়। লিয়ানার ডাকে যেন ফিরে এলো, ঠোঁটে মিথ্যে হাসি টেনে বলল, কিছু না, দাঁড়িয়েছিলাম শুধু। রামসার সাথে কিছু হয়েছে? কি কথা বললেন? রবিন বলতে গিয়েও থেমে গেল। লিয়ানা অনেক কিছু জানে, কিন্তু অনেক কিছুই জানে না। গভীরের ডিটেলস তারও জানা নেই। বলা অনুচিত বলে থেমে গেল, বলল, তেমন কিছুই না, একটা বিষয় সন্দেহ করছিলাম। তারপর? আমাদের সন্দেহ ভুল, এই আর কি। সহজে কারো প্রেম অথবা মোহের ধরা দিতে নেই। সামান্য কথা কাটাকাটি সম্পর্কে ছেদ সৃষ্টি করে। আপনার মুখ দেখে মনে হচ্ছে রামসার সাথে আপনার ব্যক্তিগতভাবে কোনো মনোমালিন্য হয়েছে। রবিন হেসে উঠে বলে, মানুষ নিয়ে এত অভিযোগ আপনার? আপনি কি মানুষ নয়, ভূত নাকি? নাকি কোনো অতৃপ্ত আত্মা প্রতিশোধ নিতে মানুষের রূপে ঘুরে বেড়াচ্ছেন? প্রাণ আছে, তবে আমি মানুষ নই। স্বাভাবিক সুরেই উত্তর দিল লিয়ানা। হাসি থামাই রবিন। এক পলক দেখলো লিয়ানাকে। অবলীলায় ভারী ভারী কথা বলে ফেলে। শান্ত কণ্ঠে জানতে চাইল, হৃদয় নেই আপনার মাঝে? হৃদয় একটা অপ্রয়োজনীয় বস্তু। জানেন, আমিও ডুবেছিলাম একজনের মোহে, এমন ভাবে ভেঙে দিয়ে চলে গেছে আমি এখনো আমার হৃদয়ের গুঁড়ো হওয়া অংশগুলো খুঁজে পাচ্ছি না। সেগুলো খুঁজে বেড়াই আমি এখনো। এখানে আসার পরে মনে হলো সব সম্পর্কের দরকার তো অবশ্যই আছে, তবে সেটা বাস্তবিক না, কাল্পনিক। বাস্তবের মানুষের সাথে চলে ফিরে দেখেছি আমি আপনাকে নিঃশেষ ছাড়া আর কিছুই করতে জানে না। আমাকে বলেন না পাগল আমি, সাথে পাগল হয় কেউ? বলে চলে গেল লিয়ানা। পথে আরো একজনের সাথে মুখোমুখি সংঘর্ষ হওয়ায় ঘাবড়ে উঠে লিয়ানা। লোহার ন্যায় শক্ত দেহে ধাক্কা খেয়ে নাকের ডগা বোধহয় শেষ। ব্যথা অনুভব করছে প্রচন্ড রকমের। মুখ তুলে শাবাবের কালো ছায় ঢাকা মুখখানা দেখে দ্রুত গতিতে পেছনের দিকে সরে গেল। শাবাব তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে, যেন ধাক্কা খাওয়ার জন্য লিয়ানা একমাত্র দায়ী। তবে মস্তিষ্ক শীতল হয়ে উঠল মোহনীয় সুবাসে। হিপনোটিজমের মতো ঘোর লাগিয়ে দিতে শুরু করেছে। ঝিম ধরে যাচ্ছে মাথায়। সামনে দাঁড়ানো লিয়ানার অদ্ভুত শীতল চাহনি মেজাজটা আরো বিগড়ে দিল। সহ্যই করতে পারে না কেন যেন এই মেয়েটিকে। সুভাষে সম্পূর্ণ মত্ত হওয়ার পূর্বেই ক্যাটকেটে গলায় বলে, অন্ধ আপনি? প্রশ্নটা আমিও আপনাকে করতে পারি অফিসার শাবাব। আমার চোখের পাওয়ার একদম ঠিক আছে, আপনি নিজেও অন্যমনস্ক। অত্যন্ত ধীর পায়ে সাদা রঙের একটা বিড়াল এসে দাঁড়িয়েছে লিয়ানার পেছনে। সারা শব্দহীন চুপচাপ। শাবাবের চোখে পড়লেও সে চুপ হয়ে রইল। লিয়ানা সামনে চেয়ে পেছনের এদিকে হাত ঘুরিয়ে ডেকে নিল বিড়ালটিকে। এক লাফে এসে তার হাত চাপড়ে ধরেছে। বিড়ালটিকে দুহাতে তুলে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, টেস্ট করছিলেন আমার সেন্স কেমন? শাবাব সরাসরি জবাব দেয়, জি না। আর এমনভাবে চেয়ে থাকেন কেন? চেইজ করেন আমাকে, সাহস দেখান। লিয়ানা চোখ নামায়। বুঝতো তার মেজাজ আজ অন্য দিনের চেয়ে বেশি খারাপ, তবে এক চুলো যে ছাড় দেওয়া যাবে না। লিয়ানা বিড়ালের মাথায় আবারও হাত ফেরায় আর বলে, আমার প্রতি অহেতুক রাগ কেন আপনার? আপনার কোনো ক্ষতি করেছি আমি? অফকোর্স করেছেন। আপনার সাথে থেকে আমার অফিসারগুলো পাগল হচ্ছে। লিয়ানা শাবাবের দিকে চেয়ে বলল, আমি তো ডাকি না, আপনি নিজে আসেন বারবার। এক্সকিউজ মি শাওলা, কাজে আসি। আমার কোনো শখ নেই পাগলের কারখানায় আসার। আমাকে ছাড়া এতদিন কাজ চলেনি? শব্দ ভাণ্ডারে শব্দের অভাব দেখা দিচ্ছে। নিচে একা কথা বলেছে সব সময়। উত্তর দেওয়ার তেমন কেউ ছিল না, সাহস করেনি, তাই হয়তো স্বভাবে পরিণত হয়েছে। মুখের উপর ধারালো জবাব সহ্য করতে পারছে না, দমল না। তারপরও বলে উঠল, কার সাথে কথা বলছি আমি, যার নিজেরই মাথা ঠিক নাই? আপনি যদি আমার টিমের হতেন তাহলে আমার চোখে চোখ রেখে জবাব দেওয়ার সাহস করতে পারতেন না কোনোদিন। শাবাবকে তাচ্ছিল্য করে লিয়ানা জবাব দেয়, এখন আপনার আমার চেয়ে থাকা নিয়েও সমস্যা? তবে হ্যাঁ, প্রমাণ হলো যে আমি অন্যমনস্ক না, বরং আপনি নিজে। ক্লান্ত দেখাচ্ছে আপনাকে, মুখ শুকিয়ে গেছে কেসের প্রেসারে, মাথা গরম, রক্ত টকবক করছে, ভাবতে পারছে না কিছুই, তাই না?
বাহিরের দিকে বজ্রপাতের আওয়াজ জানান দিল বিগত দিনগুলোর ন্যায় আবারও অশ্রু ছড়াবে আকাশ বৃষ্টিরূপে। মনোযোগ সমস্তটাই হরণ করে নিল জোরালো পবন। ছোট চুলগুলো দুলছে অনবরত। স্থির দাঁড়িয়ে চোখ বুজে লিয়ানা হিম বাতাসের নেট্যযুগলকে বিশ্রাম দিচ্ছে কয়েক মুহূর্তের। দৃষ্টিপ্রখর শাবাবের অদ্ভুতভাবে চেয়ে আছে লিয়ানার দিকে। ভাবতে লাগলো তার প্রাথমিক বর্ণনা সঠিক। মেয়েটার মধ্যে ইন্দ্রজাল। তার চাহনি আকর্ষণ করতে পারে মানুষকে নিমিষেই। চোখে চোখ রেখে কথা বলার সাহসিকতার পরিচয় দেয় পদে পদে। শ্যাওলা পড়া চোখের মণিযুগল অজান্তেই সমগ্র মনোযোগ হরণ করে নিয়ে যায়। আগে কখনো ঠিকমতো দেখার ইচ্ছেটুকু জাগ্রত হতে দেয়নি এই খিটখিটে স্বভাব। আজ প্রকৃতি আর লিয়ানার বিচিত্র সম্পর্ক খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করেছে। অতিরিক্ত চাপে শ্যাওলা ভূতের মতন হ্যালুসিনেট করতে শুরু করলো না তো, নাকি সম্মোহন? দূর দেখে মির্জার নজরে পড়ে এদের দুজনকে মুখোমুখি। একই সাথে দুজন অফিসার 10 নম্বর মহা বিপদ সংকেত। কদমজোড়া দ্রুত এগোয়। শাবাবের কুচকে থাকা কপাল আর লিয়ানার স্বাভাবিক মুখভঙ্গি বুঝিয়ে দিল নিশ্চয়ই যুদ্ধ পূর্ববর্তী নীরবতা। তাদের মধ্যিখানে এসে দাঁড়িয়ে বলল, তোমরা কি আবারও ঝগড়া করছো? ধ্যান ভাঙ্গে শাবাবের বারংবার চোখ পিটপিট করে বলে উঠল, ঝগড়া করার মতন ফ্রি টাইম থাকলে তো হতোই। মির্জা লিয়ানার দিকে ফিরে বলল, লিয়ানা, তেমন কিছুই হয়নি। ঠিক সেই সময় ডাক পড়ে মির্জার। আবির ডাকছে চেঁচিয়ে। এখানে পরিস্থিতি অনুকূলে দুজনকে টপকে আবারও লাইব্রেরির দিকে এগিয়ে যায় মির্জা। তার ঠিক কিছু সময় পর শাবাব তার ভারী পা জোড়া ফিরিয়ে চলে যেতে চাইলে অবলীলায় লিয়ানা বলে উঠল, প্রেমে পড়ছেন অফিসার শাবাব? আগ বাড়ানো পদচরণ থেমে যায়। তড়াক করে পিছনে ফিরে চাইল। বেশি দূরত্বে এগোতে পারেনি। এর আগেই থামিয়ে দেওয়া হয়েছে। আশ্চর্য হওয়ার ভঙ্গিতে শাবাব বলে উঠল, কি বলেছি আপনি প্রেমে পড়ছেন নিজের অজান্তেই। বড় বড় কদম ফেলে এগিয়ে আসে শাবাব। রক্ত টকবক করে উঠল ছোট্ট কারণে। নেত্রদায় বড় বড় করে ছাঁচালো গলায় বলে ওঠে, কে বলে এসব ফালতু কথা? টোটালি রাবিশ, সাইকো মেয়ে কথাকার। প্রেমের মতন ফালতু জিনিসের জন্য আমার সময় নাই। শাবাব যতটা উদ্দীপিত ঠিক ততটাই শান্ত লিয়ানা শীতল গলায় বলে ওঠে, সত্যটা মানতে চাইছেন না, তাই এতটা উত্তেজিত হয়ে উঠলেন। লিয়ানার কথাটি ভাবিয়েছে রাত্রির শেষ প্রহর অবধি মাথায় ভন ভন করছিল মাছির মতন। হুঠাৎ মেজাজ বিগড়ে যাচ্ছে শাবাবের। এইটুকু মেয়ে, সে নাকি মানুষের মনের অজান্তে কি চলে সেটা বলে ফেলতে পারে। কোনো আধ্যাত্মিক শক্তি নিজে জন্মেছে নাকি? আজগুবি কথাবার্তায় পরে শাবাব নিজেকেও পাগল হয়ে যাওয়ার পথে এগোতে দেখল। মাথা থেকে দিয়ে আপনি প্রেমে পড়ছেন বাক্যটি ছেড়ে ফেলে দিল। রাতভর বৃষ্টির তাণ্ডব চলেছে। সকালে চোখ মেলে মনে হলো এখনও রেশ কাটেনি, আরও বেড়েই চলেছে। জানালার সামনে আকাশের দিকে চেয়ে বোঝা গেল এই মুহূর্তে চট্টগ্রামের উদ্দেশ্যে বের হওয়া অসম্ভব। আশ্রমটা এমনভাবে জুড়ে গেছে তাদের সাথে, একবার আসলে আর ছাড়তেই চায় না। ঘর ছেড়ে নিচের দিকে পা বাড়ায়। গাড়ির অবস্থাটা চেক করা উচিত। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগে বৃষ্টির জোর যেন আরও বেড়েছে। ঝরতে শুরু হলে একাধারে ঝরতেই থাকে। গতরাত থেকে শুরু হলো, কে জানে কবে শেষ হয়। গাড়ির ইঞ্জিনে পানি প্রবেশ করলে ঝামেলা হয়ে যাবে অনেকটা। নিচে কাঠের দরজার দিকে এগোতেই দেখলো অদ্ভুত চিত্র। লিয়ানা উপস্থিত সেখানে। সিঁড়িতে বসে কুকুর বিড়ালের সাথে বৃষ্টিবিলাস মগ্ন। কি অদ্ভুত, তারাও নড়চড়বিহীন চুপচাপ লিয়ানার পাশে। কেউ বসে আছে, কেউ আরাম করে শুয়ে। শরীর ভিজে যাচ্ছে, তাতে তাদের তেমন কোনো ভ্রুক্ষেপ নেই। তাদের উপেক্ষা করেই জোরালো বাতাস আর ঝুম বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল শাবাব। জিপের দিকে গিয়ে ঝুঁকে বসলো। ডোর খুলে গাড়ি স্টার্ট দিয়ে চেক করে দেখলো সব ঠিক আছে আপাতত। ফিরে এসে লিয়ানার মুখোমুখি হলে লিয়ানা হাত তুলে একটি তাওয়ালে এগিয়ে দিল। অর্ধভেজা শাবাবের দিকে যেন কুকুর বিড়ালগুলো অদ্ভুতভাবে চেয়ে আছে। ছো মেরে তোয়ালে নিজের হাতে নিয়ে বলতে লাগলো, আকাশ বাতাস গাছ বাদ দিয়ে কি এখন কুকুর বিড়ালকে সঙ্গী করেছেন? করলে দোষ কোথায়? ওরা বিশ্বস্ত। লিয়ানা কোনো প্রত্যুত্তর দিল না। আবার চোখ ফিরিয়ে সামনের দিকে চেয়ে তীব্র গতিতে আকাশ থেকে জমিনে গড়িয়ে পড়া প্রত্যেকটি বৃষ্টিবিন্দুর মধ্যে আকর্ষণ অনুভব করল। হাসফাস অবস্থার স্বভাবের প্রশ্ন মস্তিষ্কের উপর চেপে বসে আছে। জানতে চাইছে গত রাতে তাকে বলা অদ্ভুত কথার বিশ্লেষণ। তার পূর্বেই লিয়ানাই বলে ওঠে, ইগো বাধা দিচ্ছে, তাই না অফিসার শাবাব? কি বলতে চাইছেন বলে ফেলুন। এই প্রাণীগুলো অবুঝ, আর আমি সব সময়ের মতোই নির্লিপ্ত। কেউ বিচার করবে না আপনাকে। সুযোগ পেয়ে প্রশ্নটা করেই ফেলে শাবাব। গতকাল আমাকে সেই কথাটা কেন বললেন? আমার কোন লক্ষণ দেখে মনে হচ্ছে আমি প্রেমে পড়ছি? আর কার প্রেমে পড়ছি?
স্বপ্ন দেখছেন জেগে জেগে? শেষ প্রশ্নে শাবাবের কণ্ঠস্বর উঁচুতে উঠেছে কিয়ত। তালগোল পাকিয়ে যাচ্ছে তার মধ্যে, তা এখনো বোধগম্যতার বাহিরে। নিজের ব্যক্তিত্ব থেকে যেন আলাদা কেউ একজন দাঁড়িয়ে লিয়ানার সামনে। তার স্বরে দুটো বিড়াল আয়েশি ভঙ্গিতে হেঁটে চলে গেল। যাওয়ার পথে শাবাবের পায়ের উপর দিয়ে গেছে। অতর্কিত হেসে উঠে লিয়ানা। ঠোঁটের প্রসারণ অন্যান্য সময়ের তুলনায় বেশি, যা আবারও দৃষ্টি আকর্ষণ করলো শাবাবের। তার মতোই আচরণ, হাসতে যেন খাজনা দিতে হয়, তাই কালে ভেদ্রে দেখা যায় তাদের হাস্য। বিড়ালটাও আপনার কর্কশ আওয়াজে বিরক্ত হয়ে চলে গেল। নড়ে চড়ে উঠল শাবাব। খেপা চেহারার দেখা মেলে শাবাব বলল, আপনার বিড়াল তো আপনার মতোই হবে, অভদ্র। গায়ে মাখল না শাবাবের বলা কথাটি, সম্পূর্ণরূপে এড়িয়ে গেল। প্রসঙ্গ ফিরিয়ে নিয়ে গেল পূর্বের বিষয়ে। বলল, আসুন আপনার প্রশ্নের উত্তর দিই। কার প্রেমে পড়েছেন জানতে চাচ্ছেন? আপনার বারবার তর্কে হেরে যাওয়া, চোখ এড়ানো, কথা বলতে বলতে চুপ হয়ে যাওয়া, আর বিশেষ করে কারণে অকারণে আমার সামনে এসে হাজির হওয়া, সবটা আমার দিকেই ইঙ্গিত করছে। কিন্তু আমি আপনার প্রেমে পড়ছি? খুব হাসালেন। কেন পড়বো আপনার প্রেমে বলুন তো? আমাদের কোনো মিল আছে? আর সবচেয়ে বড় কথা, আপনার অদ্ভুত আচরণের কারণে আপনাকে আমার বিরক্ত লাগে। কাজের দায়ের সাথে আছি, না হয় পাগলা গারদে আপনার জন্য আলাদা একটা সুবিন্যস্ত সেল রিজার্ভ করতাম। লিয়ানা প্রত্যুত্তরে বলল, চোখে চোখ রেখে দুটো ভালোবাসার কথা বলে প্রেম হয় অফিসার শাবাব? কখনো একে অপরকে ঘৃণার মধ্যেও ভিন্ন কিছু লুকিয়ে থাকে। সাইফাকেই দেখুন না। শাবাব হাসল লিয়ানার কথাকে তুচ্ছ করে। বলল, সাইফা এলো কোত্থেকে এখানে? ইউ আর জাস্ট ইম্পসিবল। আপনাকে একটা শেষ কথা বলি। বলেন, না বলে তো ক্ষান্ত দিবেন না। কোনোদিন ভুল বাগানে কদম ফেলবেন না, কাটা বিঁধবে, তারপর সেই বিষ বেদনায় অশ্রু ঝরবে। আপনাদের মধ্যে যে মন নামক দুর্বল যন্ত্রটা আছে, কাবু করে ফেলুন যত দ্রুত সম্ভব। সকালে লিয়ানার সাথে কথা বাড়ায়নি আর, অযথা নিজের মেজাজ নষ্ট করে কি লাভ, এই চিন্তায় এড়িয়ে চলিয়ে গিয়েছিল লিয়ানাকে। সকাল গড়িয়ে দুপুর, বৃষ্টির জোর কমে গেছে। গতরাতে একবারের জন্য রামসার রবিনের কথা হয়নি। এবার গন্তব্য কক্সবাজার থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা। মানব ডিসুজার সাথে সাক্ষাৎ করতে হবে তো। আবারও একই দৃশ্য দ্বিতীয়বার। বিদায়ের পালা। মির্জা এগিয়ে এসে বলল,